আসসালামু আলাইকুম। আর স্টাডি অ্যান্ড লার্ন একাডেমির পক্ষ থেকে আরো একটি সম্পূর্ণ নতুন ক্লাসে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের 17 মে 2024 অনুষ্ঠিত সার্ভেয়ার পদের 100টি প্রশ্নের সমাধান। আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বাংলা সাহিত্যে চলিত ভাষায় রচিত প্রথম গ্রন্থ কোনটি? সঠিক উত্তর হচ্ছে বীরবলের হালখাতা। 2 নম্বর, কাজী নজরুল ইসলাম রচিত গল্প কোনটি? সঠিক উত্তর হচ্ছে পদ্ম গোখরা, অপশন ক। নিশীথ রাতে বাজছে বাঁশি, নিশীথ কোন পদ? এটি বিশেষণ পদ, অপশন ক। 4 নম্বর, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সম্পাদিত চর্যাপদ বিষয়ক গ্রন্থের নাম কি? সঠিক উত্তর হচ্ছে বুদ্ধিস্ট মিস্টিক সংস, অপশন ক। 5 নম্বর, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এখানে টাপুর টুপুর কোন ধরনের শব্দ? এটি মূলত ধনাত্মক শব্দ, অপশন খ। 6 নম্বর, চক্ষুদান করা বাগধারাটির অর্থ কি? সঠিক উত্তর হচ্ছে চুরি করা, অপশন ক। অভিরাম শব্দের অর্থ কি? অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর, অপশন ঘ। 8 নম্বর, শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে কি বলে? শব্দে বিভক্তি যুক্ত হলে তাকে বলা হয় পদ, অপশন খ। 9 নম্বর, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় তাকে কি বলে? তাকে বলা হয় সমাপিকা ক্রিয়া। যেমন আমি ভাত খেলাম, এটি সম্পূর্ণ হয়ে গেছে বাক্যের অর্থ। বাট যদি এরকম বলা হয় যে আমি ভাত খেয়ে, এতটুকু বললে বাক্যের অর্থ কিন্তু সম্পূর্ণ হয় না। মনে হচ্ছে যে বাক্যের অর্থ আরো কিছু বললে সম্পূর্ণ হবে। আমি ভাত খেয়ে বিকেলে মাঠে খেলতে যাব। তো ব্যাপারটা হচ্ছে এরকম, যখন কোনো বাক্যে সম্পূর্ণ অর্থ প্রকাশ পাবে, ওইখানে যে ক্রিয়াপদ রয়েছে সেটা হচ্ছে মূলত সমাপিকা ক্রিয়ার উদাহরণ। আর যদি বাক্যের অর্থ সম্পূর্ণ না হয়, যেমন আমি ভাত খেয়ে, তাহলে এটা হবে অসমাপিকা ক্রিয়া। তাহলে আমাদের এই 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ক, সমাপিকা ক্রিয়া। 10 নম্বর, তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটি কোন ধরনের বাক্য? তার বয়স হয়েছে কিন্তু বুদ্ধি হয়নি, এটি মূলত যৌগিক বাক্যের উদাহরণ, অপশন ক। কৃতদাসের হাসি উপন্যাসটি কার লেখা? এটি শওকত ওসমানের একটি বিখ্যাত উপন্যাস। কৃতদাসের হাসি এর উপন্যাসিকের নাম হচ্ছে শওকত ওসমান। 12 নম্বর, নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে? নিচের অপশনগুলোর ভিতরে উপগ্রহ, এই যে উপ, এটি মূলত একটি উপসর্গ, এই জন্য উপগ্রহ এটি এই প্রশ্নের সঠিক উত্তর, অপশন খ হচ্ছে সঠিক উত্তর। 13 নম্বর, বাংলা ভাষায় ব্যবহৃত তৎসম উপসর্গের মোট সংখ্যা কত? 20টি, অপশন গ। পোস্টমাস্টার ছোট গল্পের রচয়িতা কে? সঠিক উত্তর হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন গ। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতা কে? গানটির রচয়িতা হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী এবং সুরকার হচ্ছেন আলতাফ মাহমুদ। তেপান্তর কোন সমাস? তেপান্তর মূলত দ্বিগু সমাসের উদাহরণ, অপশন গ। আই স্টিল হ্যাভ ড্যাশ মানি ইন মাই পকেট, আই স্টিল হ্যাভ আ লিটল মানি ইন মাই পকেট, অপশন ক। অ্যানিমাল ফার্ম ওয়াজ রিটেন বাই, অ্যানিমাল ফার্ম এটি কার দ্বারা লিখিত? এটি লিখেছিলেন জর্জ অরওয়েল, অপশন গ। 19 নম্বর, দ্য সিনোনিম অফ নোটেবল ইজ, নোটেবল এর সিনোনিম হচ্ছে প্রমিনেন্ট, অপশন খ। হু ইজ দ্য মুভমেন্ট পোয়েট? মুভমেন্ট পোয়েট হিসেবে বিখ্যাত হচ্ছেন ফিলিপ লার্কিন, অপশন ঘ। 21 নম্বর, বটম লাইন কি? বটম লাইন মিন্স দ্য এসেনশিয়াল পয়েন্ট, অপশন গ। দ্য অ্যাডজেক্টিভ ফর্ম অফ নাইট, নাইটের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ন্যাকচারনাল, অপশন খ। দ্য অ্যান্টোনিম অফ ক্লাইম্যাক্স ইজ, ক্লাইম্যাক্সের অ্যান্টোনিম হচ্ছে নাদির, অপশন ক। অল অ্যাট অনস, অল অ্যাট অনস মিন্স হচ্ছে সাডেনলি, হঠাৎ করে, সাডেনলি, অল অ্যাট অনস মিন্স হচ্ছে সাডেনলি, অপশন ঘ। দিস ইজ দ্য ম্যান ড্যাশ ব্যাগ ওয়াজ স্টোলেন, দিস ইজ দ্য ম্যান হুজ ব্যাগ ওয়াজ স্টোলেন, হুজ, অপশন ক, এইচ ডাব্লিউ এইচ ও এস ই, হুজ। আমার ক্ষুধা নেই ইংরেজি অনুবাদ কোনটি হবে? আমার ক্ষুধা নেই এর ইংরেজি অনুবাদ হবে আই হ্যাভ নো অ্যাপেটাইট, অপশন খ। হুইচ ওয়ার্ড ইজ কারেক্ট? লেফটেন্যান্ট এই বানানটি লিখতে আমরা এইভাবে মনে রাখতে পারি, লাই ইউ 10 অ্যান্ট, মিথ্যা তুমি 10 পিঁপড়া। লাই প্রথমটাতে রয়েছে, অপশন ক, লাই ইউ 10 অ্যান্ট, লেফটেন্যান্ট, অপশন ক হচ্ছে সঠিকভাবে লিখিত শব্দ। 28 নম্বর, ডেড লেটার এর অর্থ কি? ডেড লেটারের অর্থ হচ্ছে যে ল নট ইন ফোর্স, অপশন খ। 29 নম্বর প্রশ্ন, 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1,
কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাত 1:2 হয়ে যাবে, অর্থাৎ 2:1 ছিল সেটাই চেঞ্জ হয়ে 1:2, অর্থাৎ উল্টে যাচ্ছে। এখন এই অঙ্কটা আমরা একটু আউট অফ দ্য বক্স যদি চিন্তা ভাবনা করি, তাহলে এই যে 60 লিটার দেয়া আছে টোটাল ফলের রস, যার ভিতরে আম এবং কমলা দুটোই রয়েছে। এখন এই যে 2:1 প্রথম যে অনুপাতটা দেয়া আছে, এই 2:1 এর এই দুটো সংখ্যাকে আগে যোগ করবো আমরা। সেটা কিভাবে? 2 যোগ 1 ইকুয়াল টু 3। তো এখন এই 3 কে দিয়ে আমরা কি করব? টোটাল যে ফলের রসের যে পরিমাণ 60 লিটার, এই 60 লিটারকে আমরা কি করব? এই 3 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি হবে? 20, অর্থাৎ প্রতি ভাগে 20 লিটার করে পড়বে। তো এখন এই যে এটাতে আম আম হচ্ছে দুই ভাগ, আর হচ্ছে কমলা হচ্ছে 1 ভাগ। তো আম যদি 2 ভাগ হয়, তাহলে প্রতি ভাগে যেহেতু আমাদের 20 লিটার করে, তাহলে আম হচ্ছে 20 দুগুণে 40 লিটার। আর কমলা হচ্ছে 1 ভাগ যেহেতু, তাহলে এখানে 1 অনুপাত আছে, তাহলে এখানে কমলা হচ্ছে 20। অর্থাৎ আমরা যদি একটু লিখি আমরা যে আম ইস টু কমলা, তাহলে আম দেয়া আছে হচ্ছে আমাদের 40 লিটার ইস টু কমলা হচ্ছে আমাদের 20 লিটার, এই দিয়ে টোটাল হচ্ছে 60 লিটার। এখন কি বলছে যে এই 40 থেকেই তো প্রথম যে অনুপাতটা সেটা হচ্ছে যে এটা 2 ছিল, এটা হচ্ছে 1 ছিল অনুপাত, কারণ 40 কে 20 দিয়ে ভাগ করে 2 হয়েছে, 20 কে 20 দিয়ে ভাগ করে 1 হচ্ছে। এখন এই সেম জিনিসটা এইটাকে করতে হবে হচ্ছে 1, আর এইটাকে করতে হবে হচ্ছে 2 অনুপাত। তো এটা কিভাবে সম্ভব? এইটা দেখেন, 40 থেকে এটা 1 করছে, 40 থেকে 1 অনুপাত, তার মানে এই যে 40টা রয়েছে আম, এই 40 কে 40 দিয়ে ভাগ করছে, ভাগ করে 1 করছে। তো এখন এই যে 20টা আছে, এই 20টাকে আরো কত দিয়ে যোগ করার পরে যে যোগফলটা হবে সেটাকেও 40 দিয়ে ভাগ করব। আমি প্রথমটাতে যেমন 40 দিয়ে ভাগ করে এখানে আমি 1 নিয়ে আসছি, তেমনি এই 20 কেও 20 এর সাথে যে সংখ্যাটা যোগ করতে হবে, মানে কমলার পরিমাণ যেটা বাড়াতে হবে, সেটা যোগ করার পরে যেটা হবে সেটাকেও আমি 40 দিয়ে আমি ভাগ করব, ভাগ করে 2 মিলাতে হবে। হ্যাঁ, তাহলে কি করতে হবে? যে যেহেতু আমাকে 2 মিলাতে হবে, তাহলে 40 দুগুণে কত হবে? 80 হবে না? গুণ করলে 40 দুগুণে 80, তো 80 এর ভিতরে 20 কিন্তু আগে থেকেই এখানে রয়ে গেছে, কমলার রস কিন্তু 20 রয়ে গেছে, তার মানে আরো 60 লিটার কমলার রস দরকার। এটাই হচ্ছে প্রশ্নের উত্তর, অপশন গ। 30 নম্বর কি বলছে? যে একটি শ্রেণীতে যতজন ছাত্রছাত্রী আছে প্রত্যেকে তত পয়সার চেয়ে আরো 25 পয়সা বেশি করে চাঁদা দেয়ায় মোট 75 টাকা উঠলো, ওই শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা কত? এখানে আমরা ধরে নেব যে, ধরি ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে x জন। তাহলে আমরা কি লিখতে পারি? যে x জন হচ্ছে স্টুডেন্ট, প্রত্যেকে আবার কি করলো? x মানে তত টাকাই দিল, অর্থাৎ x জন স্টুডেন্ট প্রত্যেকে x টাকা করে দিল, দেওয়ার পরে আরো 25 পয়সা করে বেশি দিল। হ্যাঁ, দেওয়ার পরে কি হলো? টাকা উঠলো কত? 75 টাকা। তো এখন যেহেতু এইটা যেহেতু 25 পয়সা, তাহলে আমাকে এই 75 টাকা এটাকেও আমি পয়সাতে কনভার্ট করে ফেললাম। ঠিক আছে। এখন আমি কি করতে পারি? যে x দিয়ে এই x প্লাস 25 কে আমি গুণ করব, তাহলে কি হবে? x স্কোয়ার প্লাস 25x, আর এইটাকে আমি পক্ষান্তর করে নিয়ে আসবো, তাহলে 7500 ইকুয়াল টু 0। তো এটাকে জাস্ট আমরা কি করবো? মিডল টার্ম করবো। মিডল টার্ম করলে কি হবে? যেহেতু মাঝখানে হচ্ছে 25 রয়েছে, তাহলে 75 গুণন 100, হ্যাঁ, 75 গুণন 100 কে গুণ করলে কিন্তু এটা মিডল টার্ম হয়ে যাবে। তাহলে যদি 25 এর আগে প্লাস আছে, তাহলে আমাকে 100 এর আগে প্লাস দিতে হবে। 100x মাইনাস হচ্ছে 75x মাইনাস 7500 ইকুয়াল টু 0। এখন এটা কি হবে? তাহলে একটা হবে x প্লাস 100, আর একটা হবে x মাইনাস 75 ইকুয়াল টু 0। তো এখান থেকে আমরা কি করব? যে যেহেতু মাঝখানে ইনটু রয়েছে এবং ইকুয়াল টু হচ্ছে 0, তার মানে একবার x প্লাস 100 ইকুয়াল টু 0, আর একবার হচ্ছে x মাইনাস 75 ইকুয়াল টু 0। তো x প্লাস 100 ইকুয়াল টু 0 যখন হবে, যে x প্লাস 100 ইকুয়াল টু 0 যখন হবে, তখন x এর মানটা পাওয়া যাবে হচ্ছে 100। তো ছাত্রছাত্রীর সংখ্যা কি কখনো মাইনাস 100 হয়? মাইনাস 100 হয় না। তাহলে আর একটা হলো x মাইনাস
75 ইকুয়াল টু 0 হবে, তাহলে x ইকুয়াল টু 75। তো এই যে x ইকুয়াল টু 75 এটা কিন্তু পজিটিভ সংখ্যা, অবশ্যই ছাত্রছাত্রীর সংখ্যা 75 জন হতে পারে। তো এখানে এই 100 খ নম্বর যে অপশন সেটি হচ্ছে ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে 75 জন। 31 নম্বর কি বলছে যে কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে ওই সংখ্যাটি, উহা কত? ধরি সংখ্যাটি হচ্ছে x, x, তাহলে x এর কত? 40%, তাহলে কত হবে? 40x ডিভাইডেড 100। আচ্ছা, তো এই শূন্য আর এই শূন্য কাটবো, কাটলে কি হবে? তারপরে আবার 4 কে 2 দিয়ে কাটলে 2, 5 কে 2 দিয়ে কাটলে 10 কে 5 দিয়ে কাটলে 5, তাহলে কত হবে? উপরে থাকবে 2x, নিচে থাকবে 5। এখন কি বলছে যে এই সংখ্যার সাথে 42 যোগ করলে, অর্থাৎ 2x ডিভাইডেড 5 যোগ হচ্ছে 42 যোগ করলে কত হবে? ওই সংখ্যাটি হবে। ওই সংখ্যা মানে আমরা যে সংখ্যাটি ধরছি সেই সংখ্যা x। তাহলে 2x প্লাস 5 লসাগু হবে, তাহলে 5 4 5 40 হচ্ছে কত? 5 4 20 আর হচ্ছে 5 দুগুণে 10, তাহলে 210 ইকুয়াল টু কত এখানে? তাহলে আর গুণ করে দিলে হবে 5x, তাহলে 5x থেকে 2x বাদ দিলে হবে 3x, তাহলে 3x ইকুয়াল টু হচ্ছে 210, অর্থাৎ x ইকুয়াল টু কত হবে? 3 7 21, তাহলে 70। এখানে অপশন ক হচ্ছে সঠিক উত্তর। 32 নম্বর কি বলছে যে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার, নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত সময় লাগে? একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন স্রোতের অনুকূলে, অর্থাৎ একটা লঞ্চ যখন স্রোত যেদিকে যায় লঞ্চও সেদিকে যায়, তখন কিন্তু লঞ্চের গতিবেগটা বেড়ে যায়। স্রোতের কারণে লঞ্চের গতিবেগটা ইজি ভাবে যেতে পারে, এজন্য লঞ্চের গতিবেগটা বেড়ে যায়। যখন স্রোতের অনুকূলে, আমি লিখলাম সংক্ষেপে, অনুকূলে যখন যাবে তখন এর গতিবেগ কত হবে? 18 যোগ 6, 18 হচ্ছে লঞ্চের আর স্রোতের হচ্ছে 6, এই দুটো যোগ হয়ে যাবে যখন একই দিকে যাবে, তাহলে 24 কিলোমিটার। ওকে, আর প্রতিকূলে যখন যাবে, সংক্ষেপে লিখলাম, প্রতিকূলে যখন যাবে তখন 18 থেকে ওই স্রোতের যে গতিবেগ আছে ঘন্টায় 6 কিলোমিটার, এটা বাদ যাবে, বাদ গিয়ে থাকবে হচ্ছে 12 কিলোমিটার। ওকে, এখন টোটাল দূরত্ব কিন্তু নদীপথে 48 কিলোমিটার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, অর্থাৎ যাওয়ার দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার, আবার ফিরে আসতে তাকে 48 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে হবে। হ্যাঁ, এখন স্রোতের অনুকূলের যে ব্যাপারটা দেখেন, স্রোতের অনুকূলে কি বলছে যে ঘন্টায় 18 কিলোমিটার প্লাস 6 কিলোমিটার, অর্থাৎ 24 কিলোমিটার যায় হচ্ছে ঘন্টায়, তাহলে 24 কিলোমিটার যদি যায় হচ্ছে 1 ঘন্টায়, তাহলে টোটাল দূরত্ব হচ্ছে আমাদের কি 48 কিলোমিটার। তাহলে 24 কিলোমিটার যায় 1 ঘন্টায়, তাহলে 48 কিলোমিটার কয় ঘন্টায় যাবে? 48 কিলোমিটার যাবে হচ্ছে আমাদের 2 ঘন্টায়। হ্যাঁ, এটা হচ্ছে যাওয়ার সময়। এবার আসার সময়ের কথা বলি। আসার সময় হচ্ছে আমার মানে ব্যাপারটা হচ্ছে স্রোতের প্রতিকূলে যখন চলে আসবে, ফিরে আসবে, তখন 12 ঘন্টা যাচ্ছে, 12 কিলোমিটার যাচ্ছে হচ্ছে 1 ঘন্টায়। এখানে এই যে 12 কিলোমিটার যাচ্ছে বা মানে ফিরে আসতেছে হচ্ছে 1 ঘন্টায়, অতএব 48 কিলোমিটার যেটা টোটাল দূরত্ব, তাহলে 48 কিলোমিটার ফিরে আসতে কত ঘন্টা লাগবে? মানে 12 কিলোমিটার আসে 1 ঘন্টায়, তাহলে 48 কিলোমিটার অবশ্যই 4 গুণ বেশি সময় লাগবে, তাহলে এখানে 4 ঘন্টায়। এখন কি বলছে যে নদীপথে 48 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় ফিরে আসতে সময় লাগবে কত? অর্থাৎ যাওয়া 48 এবং আসা 48। হ্যাঁ, এই টোটাল সময়টুকু কত লাগবে? তো যাওয়ার সময় লাগছে 2 ঘন্টা আর আসার সময় লাগছে 4 ঘন্টা, এই দিয়ে মোট 6 ঘন্টা সময় ওই লঞ্চে লাগবে। অপশন ঘ হচ্ছে 6 ঘন্টা। 33 নম্বর কি বলছে যে এক ব্যক্তি তার সম্পত্তির 3/7 অংশ ব্যয় করার পর অবশিষ্টের 5/12 অংশ ব্যয় করে দেখলেন যে তার নিকট 1000 টাকা রয়েছে, তার মোট সম্পত্তির মূল্য কত? এখানে আমরা যদি প্রথমেই ধরে নেই যে ধরি মোট সম্পত্তি হলো 1 অংশ,
মানে পুরোটাকে আমরা ভগ্নাংশের নিয়মে এক অংশ বলতে পারি, একের ভাগ হয়ে যাবে বাকি অংশগুলো। তাহলে ধরি মোট সম্পত্তি হচ্ছে এক অংশ, তাহলে প্রথমে যে দিল 3/7 অংশ ব্যয় করলো প্রথম লাইনেই, হ্যাঁ প্রথম লাইনে এই যে 3/7 অংশ, তাহলে কতটুকু থাকবে, বাকি থাকবে কতটুকু, বাকি থাকবে হচ্ছে 1 - 3/7 অংশ ইকুয়াল টু 7 অক্ষে 7 লসাগু, 7 থেকে 3 বাদ দিলে 4, 4/7 অংশ থেকে গেল প্রথমবার ব্যয় করার পরে 4/7 অংশ থাকলো। এখন কি বলছে যে অবশিষ্টের 5/12 অংশ, অর্থাৎ এই যে 4/7 থাকলো এটার আবার 5/12 অংশ আবারও ব্যয় করলো। তাহলে আমি একটু বাম পাশে চলে আসি, 4/7 এর 5/12 অংশ সমান কত আসে, তাহলে এই 4 দিয়ে এটারে কাটবো, 3 4 12, তাহলে কত হবে, উপরে হবে 5, নিচে হবে 3 7 21 অংশ। হ্যাঁ, তাহলে প্রথমবার দান করলো বা ব্যয় করলো 3/7 অংশ, পরের বার ব্যয় করলো 5/21 অংশ, তাহলে মোট সে ব্যয় করলো কত, মোট ব্যয় হচ্ছে প্রথমে করলো 3/7, পরে করলো হচ্ছে 5/21, তাহলে যোগ করে দিব, লসাগু হবে 21, উপরে কত হবে 7 যায় 21 এর মধ্যে 3 বার, 3 দিয়ে 3 তিরিকে 9, আর হচ্ছে এই যোগে হবে 5, 9 5 14 হবে, হ্যাঁ 14 কে 7 দিয়ে কাটলে 2, 7 দিয়ে কাটলে 3, অর্থাৎ 2/3। এটা হচ্ছে সে টোটাল ব্যয় করলো 2/3 অংশ। আচ্ছা, এখন তার এবার ডান পাশে আসি, এই পাশে, তো তার টোটাল তো সম্পত্তি ছিল এক অংশ, এক, তা এক থেকে সে যে টোটাল ব্যয় করলো দুইবারে, একবার 3/7 অংশ, পরের বার হচ্ছে 5/21 অংশ, এই দুইবারে টোটাল সম্পত্তি ব্যয় করছে হচ্ছে 2/3 অংশ। তো এই যে 2/3 অংশটা আমরা বাদ দিব, বাদ দিলে কি হবে, উপরে থাকবে হচ্ছে 1, নিচে থাকবে 3। হ্যাঁ, এই অংশটুকু কিন্তু তার সর্বশেষ ফাইনালি তার তার নিকট ছিল। তো ওই লোক দেখলেন যে তার এই যে 1/3 অংশ যেটা রইলো, এই 1/3 অংশের দাম হচ্ছে টাকার হিসেবে 1000 টাকা। তাহলে 1/3 অংশ সমান হচ্ছে 1000 টাকা, অতএব সম্পূর্ণ অংশ সমান কত হবে, অর্থাৎ 3 ভাগে 1 ভাগের দাম 1000 টাকা, তাহলে 3 ভাগের 3 ভাগের দাম, অর্থাৎ পুরো অংশের দাম কত হবে, তাহলে 1000 গুণন 3 ইকুয়াল টু 3000 টাকা। হ্যাঁ, এই যে অপশন ক, এটি আমাদের সঠিক উত্তর। 34 নম্বর দেখেন, দুটি নল দ্বারা একটি চৌবাচ্চা 8 মিনিটে পূর্ণ হয়, নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পর প্রথম নলটি বন্ধ করে দেওয়ায় চৌবাচ্চাটি পূর্ণ হতে আরো 6 মিনিট লাগলো, প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে। এখানে আমি যদি একটা চিত্র আঁকাই, যেহেতু জায়গা কম আমি চিত্র দিয়ে আঁকালে সহজে বুঝতে পারবেন। এটা হচ্ছে আমাদের একটা চৌবাচ্চা, এখানে এই একটা নল, এটা আমরা প্রথম নল ধরি, আবার এখানে আরো একটা নল, এটা একটা নল, এটা হচ্ছে আমরা দ্বিতীয় নল ধরি। ওকে, তো এই দুইটা নল দিয়ে যদি একসঙ্গে চৌবাচ্চাটা পূরণ করার চেষ্টা করা হয়, তখন কি বলছে, প্রথম লাইনে বলছে যে এটা 8 মিনিটে পূর্ণ হয়ে যায়। হ্যাঁ, এই পুরো চৌবাচ্চাটা পূর্ণ হতে তখন লাগে হচ্ছে 8 মিনিট। ওকে, আচ্ছা, পুরো চৌবাচ্চাটা যদি 8 মিনিট লাগে, এখানে আরেকটু বলে নিই, দুইটা নল দ্বারা একই সঙ্গে চালু করে পুরো চৌবাচ্চাটা যদি 8 মিনিটে পূর্ণ হয়, তাহলে এই 8 মিনিটের অর্ধেক হচ্ছে 4 মিনিট। হ্যাঁ, তাহলে 4 মিনিটে এই চৌবাচ্চাটা কতটুকু পূর্ণ হবে, পুরো চৌবাচ্চাটা 8 মিনিটে পরিপূর্ণ হয়, তাহলে পুরো চৌবাচ্চাটা যদি 4 মিনিট দুইটা নল একসঙ্গে চালানো যায়, তাহলে 4 মিনিটে কিন্তু এটার এই যে অর্ধেক ফিল আপ হবে। যেহেতু 8 মিনিটে পরিপূর্ণভাবে ফিল আপ হচ্ছে, 4 মিনিট চালালে এটার কিন্তু এই পুরো চৌবাচ্চাটার অর্ধেক অংশ ফিল আপ হবে। হ্যাঁ, এই যে হাফ অংশ এটা ফিল আপ হয়ে যাবে যদি দুইটা নল একসঙ্গে 4 মিনিট অন্তত চালানো যায়। আচ্ছা, তো পরের লাইনে কি বলছে যে নল দুটি খুলে দেওয়ার 4 মিনিট পরে, বুঝেন কিন্তু বিষয়টা, নল দুটি খুলে দেওয়ার মানে একসঙ্গে খুলে দেওয়ার 4 মিনিট পর, অর্থাৎ এই নল দুটি কিন্তু প্রথম 4 মিনিট দুটো একসঙ্গেই চলছে, সেই হিসেবে এই প্রথম 4 মিনিটেই কিন্তু এই পুরো চৌবাচ্চাটা অর্ধেক কিন্তু ফিল আপ হয়ে গেছে দুইটা নলের দ্বারা। আচ্ছা, তো যেহেতু 4 মিনিট পরে প্রথম নলটা বন্ধ করে দিছে, দেওয়ার পরে শুধু দ্বিতীয় নলটা চালু ছিল, তো দ্বিতীয় নল দিয়ে বাকি অর্ধেক,
যেহেতু প্রথম 4 মিনিটে অর্ধেক ফিল আপ হয়ে গেছে, বাকি অর্ধেক ফাঁকা যে চৌবাচ্চাটা, এই চৌবাচ্চাটা শুধু দ্বিতীয় নল দিয়ে পূর্ণ হতে 6 মিনিট লাগছে। তাহলে প্রত্যেক নল দ্বারা পৃথকভাবে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে? এখন একটা জিনিস খেয়াল করেন যে প্রথম 4 মিনিটে যেহেতু অর্ধেক ফিল আপ করে ফেলছে, তাহলে পরের অর্ধেক, চৌবাচ্চাটার পরের অর্ধেক ফিল আপ করতে দ্বিতীয় নলের 6 মিনিট লাগছে। তাহলে পুরা চৌবাচ্চার অর্ধেক ফিল আপ করতে দ্বিতীয় নলের 6 মিনিট লাগছে। দ্বিতীয় নলের পুরা চৌবাচ্চাটা ফিল আপ করতে কয় মিনিট লাগবে? চৌবাচ্চাটার অর্ধেক ফিল আপ করতে লাগছে হচ্ছে 6 মিনিট, অর্ধেক লাগছে 6 মিনিট, তাহলে পুরোটা লাগবে কয় মিনিট? 12 মিনিট। তার মানে দ্বিতীয় যে নলটা, দ্বিতীয় নল, এটার লাগবে 12 মিনিট লাগবে হচ্ছে পুরা নল ফিল আপ করতে। আমরা কিন্তু একটা নলেরটা পেয়ে গেছি। এখন 12 মিনিটে যদি, এই দ্বিতীয় নলের কথা বলতেছি, দ্বিতীয় নল 12 মিনিটে যদি পুরাটা ফিল আপ করে, তাহলে প্রথম যে 4 মিনিট দুইটা নল একসঙ্গে চলছিল, এই 4 মিনিটে দ্বিতীয় নল কতটুকু কন্ট্রিবিউশন করছে? এই যে প্রথম 4 মিনিটে যে চৌবাচ্চার হাফ অংশ পূর্ণ হয়েছিল, এই হাফ অংশের ভিতরে দ্বিতীয় নল 4 মিনিট চলছে, প্রথম নলও 4 মিনিট চলছে, দুইটা নলই সমান 4 মিনিট চলছে। এখন দুইটা নলের যেহেতু ক্ষমতা ভিন্ন ভিন্ন, কেউ একটু, কারো হয়তো ডায়া বেশি বেশি পানি দিছে, কারো ডায়া কম, সে একটু কম পানি দিছে। তো এই 4 মিনিটে দ্বিতীয় নলটা কতটুকু পূরণ করছে হাফ অংশের, সেটা আমরা এখন বের করব। তাহলে 12 মিনিটে, দ্বিতীয় নল আর কি, হ্যাঁ, দ্বিতীয় নল 12 মিনিটে ফিল আপ করে হচ্ছে কত অংশ? মানে পুরো অংশ, এক অংশ, মানে পুরো এক অংশ। তাহলে 4 মিনিটে দ্বিতীয় নলটা ফিল আপ করবে কত? 4/12, অর্থাৎ কত হবে? 3। 1/3 অংশ এটা ফিল আপ করবে হচ্ছে 4 মিনিটে দ্বিতীয় নল। তাহলে প্রথম 4 মিনিটে যেহেতু টোটাল এখানে হাফ অংশ ফিল আপ হয়েছিল চৌবাচ্চাটার, প্রথম 4 মিনিটে দুইটা নল দ্বারা পুরো চৌবাচ্চার হাফ অংশ ফিল আপ হয়েছিল। তো এই প্রথম 4 মিনিটে শুধু প্রথম, মানে দ্বিতীয় নল দ্বারা, শুধু দ্বিতীয় নল দ্বারা প্রথম 4 মিনিটে ফিল আপ হয়েছে মাত্র 1/3 অংশ, যেটা আমরা এই যে এইখানে বের করলাম। তাহলে এখন আমি বাদ দিয়ে দিই, তাহলে বাদ দিলে কি হবে? 3 দুগুণে 6 লসাগু হবে, আর 3 থেকে 2 বাদ দিলে এখানে 1। হ্যাঁ, অর্থাৎ এই যে 1/6 অংশ, এটা হচ্ছে মূলত প্রথম নল দ্বারা 4 মিনিটের কার্যক্রম। তাহলে 4 মিনিটে 1/6 অংশ পূর্ণ করে। তাহলে পুরো অংশ 6/1 পুরো চৌবাচ্চার 6/1 অংশ পূর্ণ করে 4 মিনিটে। তাহলে পুরো 6/6 অর্থাৎ পুরো এক অংশ পূর্ণ করবে কত? 424 মিনিটে। হ্যাঁ, 24 মিনিটে পূর্ণ করবে হচ্ছে প্রথম নল, এটাই আর কি। তাহলে অপশন খ হচ্ছে আমাদের সঠিক উত্তর। 35 নম্বর কি বলছে যে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি পায় এবং প্রস্থ 10% হ্রাস করলে ক্ষেত্রফলের শতকরা কত হ্রাস বা পরিবর্তন হবে? তো আমরা এখানে সূত্র জানি, সূত্রটা হচ্ছে কি, আমি একটু লিখে দিই, যে a প্লাস বি প্লাস এ বি ডিভাইডেড 100 তারপরে পার্সেন্ট, এটা হচ্ছে সূত্র। তো যেটা বাড়বে সেটা আমরা প্লাস দিব, যেটা মাইনাস হবে, সরি, যেটা হ্রাস পাবে সেটার আগে আমরা মাইনাস দিব। তো আমরা এ ধরলাম হচ্ছে দৈর্ঘ্য আর বি ধরলাম হচ্ছে প্রস্থ। তাহলে আমরা এখানে বসাই, তো যেহেতু দৈর্ঘ্য 20% বৃদ্ধি পাচ্ছে, তাহলে ক্ষেত্রফলের বৃদ্ধিটা হবে হচ্ছে 20, তারপরে প্রস্থ 10 হ্রাস পাচ্ছে, তাহলে -10। হ্যাঁ, যদি আমাদের a প্লাস বি আছে, তো বি হচ্ছে প্রস্থ, যেহেতু বি হ্রাস পাচ্ছে তাহলে বি মাইনাস হয়ে যাবে। এরপরে সূত্রের হচ্ছে a প্লাস, এটা হচ্ছে সূত্রের প্লাস। এরপরে উপরে কি আছে? উপরে হচ্ছে a গুণন b, a তো আমাদের 20 গুণন b হচ্ছে আমাদের -10, যেহেতু এটা হ্রাস পাইছে। নিচে হচ্ছে 100, তারপরে হচ্ছে পুরো রেজাল্টে পার্সেন্টেজ হবে। তাহলে কি হবে? 20 থেকে 10 বাদ দিলে 10, আর উপরে কি হবে? 20 গুণন -10, তাহলে -200 হবে। মাইনাস -200, আর সামনে এই যে প্লাসটা রয়েছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, হ্যাঁ, মাইনাস, তাহলে 200, নিচে হচ্ছে 100, তারপরে পার্সেন্ট। তাহলে কি হবে? এই 100 আর 200 কে কাটলে 2, তাহলে 10 থেকে 2 বাদ দিলে 8%। এই 8% যেহেতু এটা পজিটিভ মান হচ্ছে, তার মানে 8% বৃদ্ধি পাবে পুরো ক্ষেত্রফল
ওই আয়তক্ষেত্রের 8% বৃদ্ধি পাবে। অপশন ক। 36 নম্বর কি বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি, মানে একক স্থানীয় অঙ্কটাই 3 বড়। তাহলে 4 থেকে 7 এটা ঠিক আছে, 1 থেকে 4 3 বড়, এটাও ঠিক আছে, 3 থেকে 6 এটাও 3 বড়, 2 থেকে 5 এটাও 3 বড়, সবগুলোই তো 3 বড়, সবগুলো তো ঠিকই আছে। তার মানে প্রথম লাইন দ্বারা 4টা অপশনই আমাদের ঠিক হচ্ছে, বাট অপশন তো 4টা ঠিক হবে না। দেখি দ্বিতীয় লাইনে কি বলছে। দ্বিতীয় লাইনে কি বলছে যে সংখ্যাটি, মানে যে সংখ্যাটা হবে আর কি, সংখ্যাটি অঙ্কদ্বয়ের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। অর্থাৎ ওই সংখ্যাটা এই দুটি অঙ্ক দিয়ে গঠিত, সেই অঙ্ক দুটির সমষ্টিকে 3 দিয়ে গুণ করব, গুণ করে তার সাথে 4 যোগ করব, যোগ করলে ওই সংখ্যাটা মিলে যাবে। তাহলে এই যে এটা আগে মিলাই, তাহলে 4 এর সাথে যোগ করলে কত হবে, যে অঙ্কদের সমষ্টি বলছে, আগে আমরা যোগ করব, যোগ করে তাকে 3 দিয়ে গুণ করব, তারপরে আবার 4 যোগ করব। তাহলে 4 আর সাথে যোগ করলে কত হবে 11, 11 কে আমরা 3 দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে 3 11 কত হবে 33, যোগ হচ্ছে 4 বেশি, তাহলে কত হচ্ছে 37। তো এখানে 37 যদি হতো অপশন ক, তাহলে এই অপশন ক আমাদের সঠিক উত্তর হতো। যেহেতু এখানে 47 রয়েছে, কাজেই এটি কিন্তু ভুল অপশন। ক্ষয়ে যাই, তাহলে 4 আর 1 যোগ করব 5 হবে, 5 এর সাথে 3 গুণ হবে, তাহলে 3 5 15, 15 সাথে আবার এই যে প্রশ্নে দেওয়া আছে 4 বেশি, তাহলে 19। তো 14 জায়গায় যদি 19 থাকতো অপশন ক্ষয়ে, তাহলে এইটা সঠিক উত্তর হতো। তার মানে অপশন খ এটাও ভুল। গয়ে আসি, 6 3 9 হবে, 9 এর সাথে 3 গুণ করব, এরপরে 4 যোগ করব, তাহলে কত হবে 3 9 27 4 31। হ্যাঁ, 3 9 27 আর 4 হচ্ছে 31। তো এটা কিন্তু হচ্ছে না, অপশন গ এটা হচ্ছে না। এবার ঘয়ে আসি, 2 যোগ 5, তাহলে যোগ করলে কত হচ্ছে 7, 7 কে আমরা 3 দিয়ে গুণ করব, তারপরে 4 যোগ করব, তাহলে 3 7 21 আর 4 কত 25। এই যে 25 কিন্তু মিলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে অপশন ঘ এটি হচ্ছে আমাদের সঠিক উত্তর। 37 নম্বর কি বলছে যে এক্স স্কোয়ার মাইনাস 8x মাইনাস 8y প্লাস 16 প্লাস ওয়াই স্কোয়ারের সাথে কত যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ হবে। ওকে, আমরা একটু এখানেই দেখি যে আমরা একটু সাজিয়ে লিখবো এই অঙ্কটা, সংখ্যাগুলো এক্স স্কোয়ার, এরপরে আমি লিখলাম ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার কিন্তু একদম লাস্টে দেয়া আছে, আমি জাস্ট একটু সাজায় লিখতেছি, প্লাস এখানে দেখেন 16 দেয়া আছে, 16 কে আমরা এইভাবে লিখতে পারি -4 হোল স্কোয়ার। হ্যাঁ, -4 স্কোয়ার মানে কিন্তু ওই যে প্লাস 16ই হবে। ওকে, এরপরে আমরা লিখতে পারি কি যে সূত্রটা ফেললে কি হবে প্লাস 2xy, অর্থাৎ 2 এই যে xy প্লাস 2yz, এই যে 2y হচ্ছে আমাদের y আর z হচ্ছে -4 প্লাস 2zx, z মানে হচ্ছে আমাদের -4 আর x তো x। ওকে, এখন আমরা তাহলে এটাকে কিভাবে কি লিখতে পারি, এই বিষয়টাতে হচ্ছে যে দেখেন এই যে রাশিটা আমি লিখলাম এখানে সাজায় লেখার পরে শুধু এই যে অংশটা আছে প্লাস 2xy, এই অংশটা এই আমাদের অঙ্কের যে লাইনটা দেয়া আছে সেখান থেকে কিন্তু এই জিনিসটা বেশি। তো যেহেতু এই জিনিসটা বেশি, তাহলে এই জিনিসটা আমি মাইনাস করে দিব, -2xy মাইনাস করে দিলে কি হবে, তাহলে ওই অঙ্কের রাশি আর আমি যে সাজায় লিখলাম এই রাশিটা কিন্তু পরস্পর সমান, একই জিনিসই থাকলো। এখন প্রথম যে অংশটুকু আছে এই অংশটুকুর সূত্র হচ্ছে x প্লাস ওয়াই মাইনাস 4 হোল স্কোয়ার। হ্যাঁ, অর্থাৎ আমি একটু লাল কালি দিয়ে দেখা, অর্থাৎ এই যে অংশটুকু আছে এই অংশটুকুর মান হচ্ছে x প্লাস ওয়াই প্লাস -4 হোল স্কোয়ার, ওই প্লাস মাইনাসে মাইনাস, এর জন্য -4 হবে। হ্যাঁ, -4 হোল স্কোয়ার, আর আমরা মাইনাস যেটুকু বেশি ছিল ওইটুকু তো আমরা এখানে লিখলাম। তো এখন দেখেন এই যে রাশিটা আমরা পেলাম, এই রাশির ভিতরে কোন জিনিসটার কারণে এই পুরো রাশিটা পূর্ণবর্গ হচ্ছে না, সেটা হচ্ছে এই যে -2xy, -2xy যদি বাদ যেত বা না থাকতো তাহলে কিন্তু এই যে x প্লাস ওয়াই -4 হোল স্কয়ার এটা কিন্তু পূর্ণবর্গ হয়ে আছে। জাস্ট শুধু এই যে এই অংশটুকুর জন্য আমাদের কাজটা হচ্ছে না। তাহলে এই অংশটুকু দূর করার জন্য আমরা কি করতে পারি, জাস্ট 2xy কে আমরা ভ্যানিশ করে দিব। 2xy কে ভ্যানিশ করার জন্য কি উপায়, উপায় একটাই, সেটা হচ্ছে যে যেহেতু 2xy এর আগে মাইনাস রয়েছে, আমাকে আরো একটা 2xy নিয়ে আসতে হবে প্লাস চিহ্ন সহকারে, তাহলে প্লাসে মাইনাসে এটা কেটে যাবে। তাহলে এই যে প্লাস 2xy
এইটা আমি যখনই যোগ করতেছি তখনই 2x হয়, মানে -2x হয় আর +2x হয়, কেটে গিয়ে শুধু এই অংশটুকু থাকবে যেটা পূর্ণবর্গ। প্রশ্নে কিন্তু এটাই চেয়েছে যে এই প্রথম রাশির সাথে কত যোগ করলে যোগফলটা পূর্ণবর্গ হবে, অর্থাৎ 2x যদি আমি যোগ করে দিই তাহলেই সংখ্যাটা পূর্ণবর্গ হয়ে যাবে। অর্থাৎ সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন খ। 38 নম্বর কি বলছে যে যদি দুইটি সংখ্যার যোগফল ও গুণফল যথাক্রমে 20 ও 96, অর্থাৎ যোগফল হচ্ছে 20, এটা যোগফল, আর গুণফল হচ্ছে 96। একটু খেয়াল করে দেখেন 20 কিভাবে হতে পারে, আবার ওই দুটো সংখ্যা আবার গুণ করে 96 করতে হবে। 96 কিভাবে হয়, 8 বারং 96, আবার 8 আর 12 যোগ করলে 20 হয়, অর্থাৎ 8 যোগ 12 ইকুয়াল টু 20, আর 8 গুণন 12 ইকুয়াল টু হচ্ছে 96। তার মানে সংখ্যা দুটো হচ্ছে 8 এবং 12। তো কি বলছে, তবে সংখ্যা দুটির ব্যস্তানুপাতিক যোগফল, ব্যস্তানুপাতিক মানে হচ্ছে একের নিচে ভাগ হয়ে যাবে ওই সংখ্যাগুলো, তাহলে 1/8 ব্যস্তানুপাতিক যোগফল, অর্থাৎ এবং 1/12, এই দুটি সংখ্যা তো এদের আবার যোগফল বের করতে বলছে। যোগফল কত হবে, তাহলে 8 আর 12 লসাগু হচ্ছে 24, 24 এর ভিতরে 8 যায় 3 বার, 3 দিয়ে 1 এ গুণন, 3 একে 3, 12 যায় 2 বার, 2 দিয়ে 1 এ গুণন, 2 একে 2, তাহলে কত হলো 5/24। এই যে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 39 নম্বর কি বলছে যে একটি সমবাহু ত্রিভুজের বাহুর প্রত্যেকটি দৈর্ঘ্য 2 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 3√3 বর্গমিটার বেড়ে যায়। সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল কত? আচ্ছা, সমবাহু ত্রিভুজের আমরা ক্ষেত্রফল কি জানি, যদি একটা বাহু যদি a হয়, বাহু যদি হয় একটা a, তাহলে এর ক্ষেত্রফল হচ্ছে √3/4 স্কয়ার। ওকে, এখন প্রশ্নের মধ্যে কি বলছে, প্রশ্ন মতে বাহুর দৈর্ঘ্য যদি 2 মিটার করে বাড়ে, অর্থাৎ 2 মিটার যদি বাহুর দৈর্ঘ্য বাড়ে তাহলে কিন্তু বাহুর দৈর্ঘ্য হয়ে যাবে a+2। ওকে, তাহলে বাহুর দৈর্ঘ্য যদি a+2 হয় তাহলে ক্ষেত্রফলটা কত হবে, ক্ষেত্রফলটা হবে হচ্ছে √3/4 ইন্টু a+2। আগে ছিল a বাহু, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে a স্কয়ার, তা এখন বাহুই হচ্ছে a+2, ক্ষেত্রফলও তাহলে a+2 হোল স্কয়ার হবে, √3/4 a+2 হোল স্কয়ার। তো এটা যখন আমি 2 মিটার বাড়াচ্ছি বাহুর দৈর্ঘ্য, তখন ক্ষেত্রফল আবার কি হচ্ছে, ক্ষেত্রফল 3√3 বেড়ে যাচ্ছে, অর্থাৎ আগের যে ক্ষেত্রফলটা আছে, আগের ক্ষেত্রফল কত আছে 3/4 a স্কয়ার, এর প্রথম অবস্থায়, এর সাথে 3√3 এইটা ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে। ওকে, তাহলে এখন আমি জাস্ট এটাকে এই যে প্রথম বাম পাশে যেটা আছে a+2 হোল স্কয়ার, এটাকে আমি সূত্র ফেলবো, বর্গের সূত্র, তাহলে কি হবে √3/4 ইন্টু a স্কয়ার প্লাস 2ab, 2ab মানে এটা হবে 4a প্লাস b স্কয়ার মানে 4 ইকুয়াল টু, এটা যা আছে তাই লিখি আপাতত, √3/4 a স্কয়ার প্লাস 3√3। ওকে, বা আমি এটাকে এই √3/4 দিয়ে পুরোটাকে গুণ করব, গুণ করলে কি হবে √3/4 a স্কয়ার প্লাস 4 আর 4 কেটে যাবে, কেটে গিয়ে থাকবে কি শুধু √3a থাকবে। এই 4 আর 4 কেটে গিয়ে √3a থাকবে, প্লাস 4 আর 4 কেটে যাবে, থাকবে শুধু √3 ইকুয়াল টু এই পাশে √3/4 a স্কয়ার প্লাস 3√3। তাহলে এই পাশের এই যে এইটা আর এইটা সরাসরি কাটা যায়। ওকে, জায়গার ঘাটতি। ওকে, আমরা এই পাশে আসি, এই পাশে আসলে কি হবে, থাকবে হচ্ছে √3a প্লাস 3, এই যে √3a প্লাস হচ্ছে √3, আর এই পাশে থাকবে হচ্ছে 3√3, এই পাশে থাকলো। ওকে, এখন আমি কি করব, বা √3a, যেহেতু আমরা a এর মান বের করব, সমবাহু ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য, √3a টা এই পাশে থাকলো, এই পাশে তাহলে 3√3, এই যে √3 টা আছে এটা আমি জাস্ট পক্ষান্তর করলাম। তাহলে কি হচ্ছে, বা √3a ইকুয়াল টু 3√3 এর ভিতর থেকে 1√3 বাদ যাব, মানে এখানে √3 আছে 3টা আর এখানে আছে হচ্ছে একটা, মনে মনে এই যে একটা আছে, তাহলে এখানে হবে 2√3। তাহলে অতএব a ইকুয়াল টু কত হবে
2√3 উপরে, নিচে হচ্ছে √3 ভাগ হয়ে যাবে। তাহলে এই √3 আর √3 কাটা গিয়ে থাকবে হচ্ছে 2। অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 2 মিটার। অপশন খ। 40 নম্বর কি বলছে, যে 13 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তের কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে অবস্থিত জ্যা এর দৈর্ঘ্য কত? আমি এই অঙ্কটা একবারই করব না, জাস্ট আমি চিত্র আঁকা দিলে বুঝতে পারবেন। এই তো একটা বৃত্ত, এই বৃত্তের এটা হচ্ছে আমাদের কেন্দ্র। কি বলছে, যে কেন্দ্র হতে 5 সেন্টিমিটার দূরত্বে, অর্থাৎ ধরলাম যে এইটা হচ্ছে 5 সেন্টিমিটার দূরত্ব, এইটা এতটুকু হচ্ছে 5 সেন্টিমিটার দূরত্ব, এবং এইখান দিয়ে মূলত একটা জ্যা আঁকানো হয়েছে, এবং 13 সেন্টিমিটার তো ব্যাসার্ধ। ব্যাসার্ধটা আমি অন্য কোনো জায়গায় আঁকাবো না, আমি এখান থেকে, এই কেন্দ্র থেকে এই যে জ্যার পরিধির সাথে এখানে মিলাই দিব। তো এটা হচ্ছে আমাদের 13 সেন্টিমিটার জ্যা। তাহলে ত্রিভুজের এখানে যে ত্রিভুজটা তৈরি হলো বৃত্তের ভিতরে, এখানে এই কোণটা কিন্তু 90 ডিগ্রি। তো যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লম্ব, অতিভুজ এবং ভূমির ক্ষেত্রে সম্পর্ক জানি, যে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তো যেহেতু 13 আর 5 রয়েছে, তো অবশ্যই এই অংশটুকু হচ্ছে 12 সেন্টিমিটার। হ্যাঁ, ভূমিটা আমাদের 12 সেন্টিমিটার পাওয়া যাবে। আর এখানে আরেকটা ব্যাপার হয়েছে, যে এই যে লম্বটা 5 সেন্টিমিটার, যে লম্বটা আঁকানো হয়েছে এই জ্যার উপর, এইখানে এই জ্যাটা কে মূলত পুরো 2 ভাগে ভাগ করে ফেলছে এই লম্বটা। হ্যাঁ, অর্থাৎ এইখানে এই যে আমি যদি এটাকে ও বিন্দু দেই, যেখানে ছেদ করছে লম্ব রেখাটা জ্যাকে, এখানে এই যে, হ্যাঁ, এইটা যদি ও বিন্দু হয়, তো এই ও বিন্দুতে পুরো জ্যাটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তো এক ভাগে আমরা 12 পেয়ে গেছি, তো বাকি এই যে এই অংশটুকু, এটা 12। তাহলে টোটাল এই পুরো জ্যাটা যদি এ বি হয়, এই জ্যাটা, তো এই এ বি জ্যাটা পুরোটা হচ্ছে 12 12 24 সেন্টিমিটার। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। 41 নম্বর প্রশ্ন, সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস বা এসডিজি এর উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি? এর উদ্ভাবক প্রতিষ্ঠান হচ্ছে ইউএন বা ইউনাইটেড নেশন বা জাতিসংঘ, এবং সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর গোলস রয়েছে হচ্ছে 17টি। কপ সম্মেলন কোন বিষয় সংক্রান্ত হয়ে থাকে? কপ সম্মেলন মূলত জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সংক্রান্ত একটি বিষয়ের সম্মেলন, এবং সর্বশেষ যেই সম্মেলনটি হয়েছে কপ 29, এটি অনুষ্ঠিত হয়েছে দুবাইয়ে, সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এটি অনুষ্ঠিত হয়েছে, কপ 29 সম্মেলন। 43 নম্বর, গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্রের নাম কোনটি? গ্যাসের চাপ নির্ণায়ক যন্ত্র হচ্ছে ম্যানোমিটার। অপশন গ। অনুপাতের একক কি? অনুপাতের কোনো একক থাকে না, কারণ দুটি একই জাতীয় রাশিকে যখন আমি উপরে নিচে ভাগ আকারে লিখে আমি ভাগ করব বা কাটাকাটি করব, তখন এককগুলো মূলত কেটে যায়। আমি যদি কেজি বাই কেজি লিখি, 10 কেজি বাই 5 কেজি, তাহলে কেজি আর কেজি কেটে যায়, কেটে গিয়ে কোনো একক থাকে না। এই জন্য অনুপাতের একক কি, এই প্রশ্নের উত্তরে আমরা বলবো যে কোনো একক থাকে না, বা কোনোটিই নয় এখানে। অপশন ঘ। 45 নম্বর, আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি মূলত হেগে অবস্থিত। অপশন গ। আবু গারিব কি? আবু গারিব আমেরিকার কর্তৃত্বাধীন একটি কুখ্যাত জেলখানা বা কুখ্যাত কারাগার, যেখানে বন্দীদেরকে নিয়ে নির্মম অমানুষিক অত্যাচার করা হতো। আবু গারিব একটি জেলখানা। 47 নম্বর, টপ্পা এক ধরনের গান। অপশন খ। 48 নম্বর, কোনটি যমুনার উপনদী? নিচের অপশনগুলোর ভিতরে তিস্তা হচ্ছে যমুনার উপনদী। 50 নম্বর, কোন দেশে সবচেয়ে বেশি পিরামিড থাকে? নিচের অপশনগুলোর ভিতরে সুদানে থাকে সবচেয়ে বেশি পিরামিড, এখানে প্রায় 200 থেকে 250টির মতো পিরামিড রয়েছে, সব পরিচিত এবং নামকরা পিরামিড রয়েছে 200 থেকে 250টি। পক্ষান্তরে মিশরে রয়েছে মাত্র 138টি পিরামিড। সুতরাং এই প্রশ্নের উত্তরে সবচেয়ে বেশি পিরামিড রয়েছে সুদানে। 51 নম্বর, ব্ল্যাক লাইভস ম্যাটার কি? ব্ল্যাক লাইভ ম্যাটার্স একটি মূলত বর্ণবাদ বিরোধী আন্দোলন। অপশন খ। নিজেকে জানো উক্তিটি কার? নিজেকে জানো এই বিখ্যাত উক্তিটি করেছিলেন সক্রেটিস। অপশন ক। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং নিত্য নতুন সমাধান ভিডিও পেতে, নিয়োগ পরীক্ষার বিভিন্ন প্রশ্নের সহজ সমাধান গণিত সহ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।